একটু পর লোপার বিয়ে। এটা তার দ্বিতীয় বিয়ে। অডিও প্লেয়ারের গান বাজছে, ওর ছড়ি তোর বিয়ে লেগেছে। বর এসেছে, লোপা পায়ে আলতা দিচ্ছে আর গানের সাথে সাথে তাল মিলিয়ে গাইছে। তার মনের ভেতর ভুলতে চাওয়া আগের বিয়ের দিনের স্মৃতিগুলো ভেসে বেড়াচ্ছে। স্মৃতিগুলো যেন তার পিছু ছাড়তে চাইছে না। এই তো গত অগ্রহায়ণ মাসের 20 তারিখে তার বিয়ে হয়েছিল। লোপা আর তার 2 বছরের বড় বোন শবনম একসাথে বিয়ের উপযুক্ত হয়েছিল কয়েক বছর ধরে। শবনমের জন্য শিক্ষিত এক বেকার যুবক ঠিক করে 3 লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হয়েছিল। অবশ্যই 3 লাখ টাকাকে কেউ যৌতুক বলতে রাজি না। সবাই বলে ছেলেকে চাকরির ঘুষ দেওয়ার জন্য এই টাকা দেওয়া হয়েছে। শবনমেরও এতে কোনো আপত্তি ছিল না, বরং খুশি হয়েছে। এই টাকার জন্য সে স্বামীর বাড়ি মুখ উঁচু করে থাকতে পারবে। শবনমের পর লোপার বিয়ের পালা এলো। চারদিক থেকে দেখে শুনেও যখন ভালো বর ভালো ঘর মিলাতে পারছিল না, তখন শবনমের বর লোপার জন্য তার এক দূরসম্পর্কের আত্মীয়র জন্য প্রস্তাব নিয়ে এলো। ছেলে দেখতে মারাত্মক সুন্দর, এক নজর দেখলেই পছন্দ হয়ে যায় সবার। লোপাও এক নজরে ছেলেটির প্রেমে পড়ে গেল। বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। যেহেতু শবনমের বিয়েতে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে, তাই ছেলের পক্ষ চাই লোপার বরকেও তারা 3 লক্ষ টাকা দিয়ে দিক। লোপার ভাইরা রাজি হয়ে গেল। তারা সবাই মিলে টাকার ব্যবস্থা করলো। লোপার বিয়ে হয়ে গেল। লোপা দু আঁখিতে স্বপ্ন সাজিয়ে বিয়ের রাতে শ্বশুরবাড়ি যাওয়ার পর সেই রাতে আঁচ করতে পারল তার বরের মাঝে কিছু অস্বাভাবিকতা আছে, কিন্তু সেটা কি শিওর হতে পারল না। বিয়ের পরদিন সারাক্ষণ ব্যস্ততায় কাটল। সারাটা রাত পেরিয়ে যখন ভোর হলো, তখন লোপা অনুমান করল তার বরের অস্বাভাবিকতা হলো সে শারীরিকভাবে অক্ষম। লোপা ভাবছে তার কোথাও ভুল হচ্ছে না তো। লোপা বুদ্ধিমতী মেয়ে। ও ঠিক করলো তার বরকে কিছুদিন সময় দিবে। বেশ কিছুদিন চলে গেল। প্রতি রাতে লোপা শারীরিক আর মানসিক কষ্ট নিয়ে নির্ঘুম রাত কাটায়। দিনটা বিভিন্ন কাজে কর্মে কেটে গেলেও রাত যেন পোহাতেই চায় না। কত স্বপ্ন বুনে রেখেছিল মনের ভেতর, তার বিয়ে হবে, তুলতুলে বাচ্চা কাচ্চা হবে, বাচ্চাদের মা ডাকে তার ঘর মুখরিত থাকবে। কিন্তু এখন তো মনে হচ্ছে সব স্বপ্নই রয়ে যাবে। বরকে ভালোবাসে, সংসারটা টিকিয়ে রাখতে চায় লোপা। তাই তো প্রতি রাতে চোখের জলে বালিশ ভেজায়, তবুও কাউকে কিছু বলে না। বরকে ডাক্তারের কাছে নিতে চাইলে সে যেতে রাজি হয় না, খারাপ ব্যবহার করে। বাড়ির জায়েরা ইয়ার্কি করে জানতে চায় সে স্বামীর কেমন সোহাগ পেল। লোপা কিছু না বলে শুধু ম্লান হাসি ঠোঁটে আঁকে। এই হাসিতে সে কি বোঝাতে চায় জানে না। 1.5 মাসের বেশি সময় কেটে গেল। লোপা তাদের বাড়িতে বেড়াতে গেল। বাড়ির সবাই এসে শ্বশুরবাড়িতে লোপা কেমন আছে জানতে চায়। ভাবিরা মজা করে বলে বর তাকে এত সুখে রেখেছে যে এতদিন পর বাপের বাড়ির কথা মনে হলো। লোপার বুক ফেটে যায়, ইচ্ছে হয়, ইচ্ছে চিৎকার করে সবাইকে তার মনের কথা জানায়। লোপার কষ্ট সবার চোখ এড়িয়ে গেলেও শবনমের চোখে ঠিক ধরা পড়ল। লোপা বাড়ি যাওয়ার পর শবনমও বাড়িতে যায়। শবনম খেয়াল করে লোপা আগের মতো নেই, সবসময় কেমন উদাস হয়ে থাকে। শবনমের জোরাজোরিতে লোপা সব খুলে বলে। শবনম লোপার উপর অনেক রাগ করে, কেন লোপা এতদিন ব্যাপারটা তার সাথে শেয়ার করেনি। শবনম ঠিক করে লোপাকে আর একদিন তার বরের কাছে যেতে দিবে না। শবনম তার বরের সাথে অনেক রাগারাগি করে, কেন শবনমের বর লোপার জীবনটা নষ্ট করলো। শবনমের বর আসলেই জানতো না লোপার বরের অক্ষমতার কথা। এই ব্যাপারটা নিয়ে শবনমের বরের পরিবার আর লোপার বরের পরিবারের মধ্যে নানান ঝামেলা হয়ে তারা একে অপরের মুখ দেখা বন্ধ করে দিয়েছে। লোপার বর সম্পর্কে সব জানার পর লোপার বাড়ির সবাই ডিভোর্সের কাগজ রেডি করে ফেলে, কিন্তু লোপার মন কিছুতেই সায় দিচ্ছিল না ডিভোর্সে। তারপরও সবার চাপে সব দিক চিন্তা করে অবশেষে লোপার ডিভোর্স দেয় তার বরকে। বছর ঘুরে আরেক অগ্রহায়ণ পেরিয়ে এখন পৌষ মাস। আজ পৌষের 28 তারিখ। আজ তার আবারও বিয়ে। এবার তার বিয়ে হচ্ছে তার আপন চাচাতো ভাই মজনুর সাথে। মজনুকে তার আগেই ভালো লাগতো,
মা এই কথাটা জানতো, কিন্তু মজনুর আয় রোজগার ভালো ছিল না, বিদায় তখন তার মা রাজি হয়নি। মজনুর সাথে তার বদলা বিয়ে হচ্ছে। মজনুর ছোট বোন রজনীকে লোপার মেজো ভাই আব্বাস বিয়ে করবে, আর তার বদলে মজনু ডিভোর্সি লোপাকে বিয়ে করবে। লোপার অনেক কষ্ট হচ্ছে তার ভাই আব্বাসের জন্য। আব্বাস পাশের বাড়ির রাজিয়াকে অনেক ভালোবাসে, অথচ আজ লোপার সুখের জন্য তাকে তার ভালোবাসা বিসর্জন দিতে হচ্ছে। লোপা কাউকে কোনো কিছু না বলে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। তিনি তো সুখ দুঃখের মালিক। রজনীর মনে খুশির জোয়ার বইছে। রজনী মুচকি মুচকি হেসে চুল বাঁধছে। ছোট আয়নাতে নিজের মুখ দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে রজনী। আজ তার ফুলসজ্জা হবে। রজনী দেখতে কালো, চেহারাটাও তত ভালো না, তারপরও সে আব্বাস ভাইয়ের মতো সুন্দর ছেলের বউ হবে। এই কারণে সে অনেক খুশি। রজনী ভাবে, বিয়ের পরও কি সে আব্বাসকে ভাই বলে ডাকবে? না না না, সে আব্বাস বলেই ডাকবে। রজনী খিলখিলিয়ে হেসে ওঠে। রজনীর খুব ইচ্ছে ছিল তার গায়ে হলুদের অনুষ্ঠান হোক। মাকে এই ইচ্ছের কথা বললে মা ধমক মেরে তাকে থামিয়ে দেয়। রজনীর আরও অনেক ইচ্ছে ছিল, এই যেমন পার্লারে গিয়ে মেকআপ করে নায়িকাদের মতো হয়ে আসবে, ফুল দিয়ে সাজানো গাড়িতে করে শ্বশুর বাড়িতে যাবে, ফুল দিয়ে তার বাসর ঘর সাজানো হবে, বিয়েতে তার ছোট ভাই বোনরা তার বরের জুতো চুরি করবে, হাত ধোয়ানোর টাকা নিয়ে হইচই করবে। এসব কিছুই আর হলো না। এমনকি তার বিয়েতে লোকজন তেমন দাওয়াত করেনি, শুধু পাড়া প্রতিবেশী আর কাছের কিছু আত্মীয় স্বজন এসেছে। উঠানে কলাগাছ বসিয়ে লাল নীল রঙিন কাগজ কেটে ছোট ভাই বোনরা গেট সাজিয়েছে। একটা টেবিলে 3-4টা শরবতের গ্লাস রাখা আছে, একটা ফুলের মালা রাখা আছে, সাথে কাঁচি আর কটকটা একটা লাল ফিতে রাখা হয়েছে। ঘর থেকে জানালার ফাঁকে দিয়ে এসব আয়োজন দেখে রজনীর মন ভালো হয়ে গেল। লোপার না হয় দ্বিতীয় বিয়ে, কিন্তু তার আর আব্বাসের তো আর আগে বিয়ে হয়নি। দক্ষিণের জানালার দিকে গিয়ে আব্বাসদের উঠানে তাকিয়ে রজনী দেখল ও বাড়িতে বিয়ের তেমন কোনো আয়োজন নেই। রজনীর মনটা খারাপ হয়ে গেল। তার ভাই মজনুর জন্য তার খুব খারাপ লাগতে লাগলো। আহারে, আজ তার কারণেই ছাড়াছাড়ি হওয়া মেয়ে লোপাকে বিয়ে করতে হচ্ছে মজনু। রজনী মন খারাপ করে ভাবে, ইস, সে যদি দেখতে ভালো হতো তাহলে তার ভাইকে এই ত্যাগটা করা লাগতো না। রজনী আজ আর মন খারাপ করতে চায় না। এদিন জীবনে একবার আসে, তাই সে যতটুকু সম্ভব আনন্দ উপভোগ করে নিতে চায়। আশেপাশে মেয়েরা আসা শুরু করেছে। পাশের বাড়ির শরীফা ভাবি এসেছে রজনীকে বউ সাজানোর জন্য। সে বউ সাজ খুব ভালো সাজতে পারে, তাই রজনীর মা তাকে আসতে বলেছে রজনীকে সাজানোর জন্য। শরীফা ভাবি তাকে সাজাচ্ছে আর বলছে, রজনী, জানিস, রাজিয়াটা কাঁদতে কাঁদতে চোখ দুইটা ফুলিয়ে ফেলেছে, ওর দিকে তাকানো যাচ্ছে না। ওইদিকে আব্বাসের চেহারাটাও কেমন জানি থমথমে হয়ে আছে। আসলে তারা তো দুইজনকে অনেক ভালোবাসতো। আচ্ছা শরীফা ভাবি, তুমি কি আমাকে সাজাতে এসেছো নাকি আমার মনটা খারাপ করতে এসেছো? তোমার কি কোনো আক্কেল নেই? একটু পরে যে আমার আব্বাসের সাথে বিয়ে, সেই কথা কি জানো না? জানি রে, জানি, বয়স তো আর কম হলো না রে। রজনী, আমার মনে হয় এই বিয়েটা করা তোর জন্য ঠিক হবে না। আব্বাস তো তোকে দায় ঠেকে বিয়ে করছে, এই বিয়েতে তুই কি সুখী হবি? দেখো ভাবি, আমি কিন্তু মাকে ডেকে সব বলে দিব। শরীফা চুপ হয়ে গেল। সে তার হাতের নিপুণ দক্ষতা দিয়ে রজনীর গায়ের রঙটা প্রসাধনী দিয়ে ঢেকে দিল। মজনু পাঞ্জাবি পায়জামা পরেছে, এর উপর একটা ভাড়ায় আনা শেরওয়ানিও পরেছে। আগে মজনু আর লোপার বিয়ে হবে, তারপর রজনী আর আব্বাসের। মজনুর দিকে তাকিয়ে রজনী মঞ্জুর মনের অবস্থা বোঝার চেষ্টা করল। মজনুকে বেশ হাসি খুশিই লাগছে। ভাইয়ের হাসি মুখ দেখে রজনীর ভেতরটাই ভালো লাগছে। মজনুর সাথে সবাই আব্বাসদের ওইখানে গেল, রজনীকে রেখে গেল। রজনী আজ ওই বাড়ির বউ হবে, তাই তাকে নেয়নি। তার অনেক খারাপ লেগেছে। পরে রজনীর মন ভালো হয়ে গেল যখনই মনে পড়ল দক্ষিণের জানালা তো আছেই, ওদিক দিয়ে সে সব দেখে নেবে।
অবশ্য রজনীর মনটা একটু বেশি অস্থির। ভালো হতেও সময় লাগে না, আবার খারাপ হতেও সময় লাগে না। মজনুরা চলে যাওয়ার পর রজনী উঠানে দাঁড়িয়ে আছে, মানুষজনহীন খালি বাড়িটা দেখে অজান্তেই রজনীর চোখটা ভিজে গেল। একটু পর থেকে এই বাড়িটা তার পর হয়ে যাবে। এরপর যখন এই বাড়িতে সে আসবে তখন মেহমান হয়ে আসতে হবে। অচেনা কোনো গাড়ি নয়, অচেনা কোনো ঘর নয়, নিজের বাড়ি পাশের ঘর তার স্বামীর ঘর হবে। তারপরও মন কেন এমন করছে? দক্ষিণের জানালা দিয়ে রজনী তাকিয়ে তাকিয়ে মজনু আর লোপার বিয়ের অনুষ্ঠান দেখছে। জানালা দিয়ে যতটুকু দেখা যায় রজনীর চোখ জোড়া আব্বাসকে খুঁজে বেড়াচ্ছে। ভেতরটা আকুল হয়ে ওঠে আব্বাসকে দেখার জন্য, কিন্তু কোথাও আব্বাসকে দেখা যাচ্ছে না। তবে কি শরীফা ভাবির কথাই ঠিক, আব্বাসকে বিয়ে করলে রজনী সুখী হবে না? লোপা আর মজনুর বিয়ে হয়ে গেল। লোপা দু কদম ডিঙাতেই তার শ্বশুরগৃহ, তারপরও তার মা হাউমাউ করে কাঁদছে। হয়তো মেয়ে এবার স্বামীর ভাত খেতে পারে কি না এই ভয়ে কাঁদছে। লোপার পরিষ্কার মনে আছে প্রথম বিয়ের সময় লোপা অনেক কেঁদেছিল। মা সেদিনও কেঁদেছিল, তবে আজকের মতো এত কাঁদেনি। লোপার চোখ আজ একটুও ভিজেনি। সেদিন মনে ভয় ছিল, আজ মন উদ্গ্রীব হয়ে আছে মজনুর সান্নিধ্যে পাওয়ার জন্য। লোপা শ্বশুরগৃহে প্রবেশ করল। মজনু ছাড়া বাড়ির সবার ব্যবহার বুঝিয়ে দিয়েছে। তারা বাড়ির বউ হিসেবে লোপাকে মন থেকে মেনে নিতে পারেনি। নতুন বউ বরণ করার জন্য এক গ্লাস শরবতের ব্যবস্থাও করেনি। লোপা বিয়ে সাজে ঘরের বারান্দায় একটা মোড়াতে বসে আছে। মজনুর বড় মামি তাকে এখানে এনে বসিয়েছে। সবাই রজনীর দিকে বিয়ে নিয়ে ব্যস্ত, কেউ লোপার দিকে ভ্রুক্ষেপ করছে না। এই বাড়িটা লোপার জন্ম অবধি থেকে চেনা, অথচ এই বাড়ির মানুষের ব্যবহারে মনে হলো সে অপরিচিত কোনো বাড়িতে এসেছে। লোপা মনে মনে ভাবে, পরিচিত মানুষরা কিভাবে এত সুন্দর করে অপরিচিতদের অভিনয় করতে পারে। আব্বাসকে ঘিরে কলা গাছের বানানো গেটে রজনীর মামাতো খালাতো ভাই বোনেরা আর আব্বাসের সাথে বরপক্ষ হয়ে আসা ছেলে মেয়েদের ভেতর খাওয়ামাও চলছে গেটের টাকা নিয়ে, বরকে মালা পরানো শরবত খাওয়ানো নিয়ে। লোপা বসার থেকে উঠে দাঁড়িয়েছে ভাইকে দেখার জন্য। কত ইচ্ছে ছিল অন্য দুই ভাইয়ের বিয়ের মতো এই ভাইয়ের বিয়েতেও অনেক আনন্দ করবে, কিন্তু কপাল নামক জিনিসটা তাকে এমন পরিস্থিতিতে ফেলে দিবে কে জানত। লোপার মন চাইছে গেটের কাছে গিয়ে একবার ভাইয়ের মুখটা দেখে আসতে। ভাইয়ের মুখটায় হাসি দেখলে লোপার ভেতরের গ্লানিটা একটু হলেও কমতো। আজ তার জন্যই ভাই এত বড় কোরবানি দিল। গেটের ফিতা কেটে আব্বাস লোপার সামনে দিয়ে ঘরের ভেতর গেল। লোপা স্পষ্ট দেখল আব্বাসের থমথমে মুখে ভারী মেঘের ছায়া। আব্বাস আর রজনীর বিয়েতে দুজনের একজনও সুখী হবে না। লোপার ভেতরের এই সংশয়টা আরও জোরালো হলো। লোপা চায়নি তাই ভাই তার জন্য এত বড় ত্যাগ করুক। আব্বাস এতটাই অমনোযোগী এই বিয়েটাতে, সে লোপার সামনে দিয়ে যাওয়ার সময় একবারও খেয়াল করল না যে লোপা এখানে বসে আছে। সবাই আব্বাসকে নিয়ে ভেতরে গেল। লোপার বাড়ির সবাই লোপাকে ভেতরে যেতে বলল। লোপা তাদের বলল তার এখানেই ভালো লাগছে, এখান থেকেই বিয়ে পড়ানো দেখবে। আব্বাসের বিয়ে হয়ে গেল। আব্বাসের থমথমে মুখে কেমন একটা অসহায়ত্বের ছাপ ফুটে উঠছে। আর রজনী সবার সাথে খিলখিলিয়ে হেসে কথা বলছে। রজনী একটু বোকা আর স্বার্থপর টাইপের। লোপা কোথাও যেন শুনেছে বোকা মানুষরা নিজেরটা একটু বেশিই বোঝে। রজনীর জীবনবোধের গভীরতা আগাগোড়াই কম। মজনুর সাথে লোপার জীবন পথটা খুব ভালো না হলেও মোটামুটি ভালোই কাটিয়ে দেবে, এই বিশ্বাস সে রাখে। কিন্তু তার মনের ডর কাজ করে, যদি আব্বাস আর রাজিয়ার ভালোবাসার অভিশাপ লাগে লোপার উপর। সে কোনোদিনই চায়নি তার কারণে দুটি জীবনের চাওয়া পাওয়া এভাবে হারিয়ে যাক। তার জীবনে দ্বিতীয় বিয়ে না হলে কি হতো, কিন্তু এই কথাটা সে পরিবারের কাউকে বোঝাতে পারল না। সন্ধ্যা ঘনিয়ে এলো। লোপার খুব পানির পিপাসা লাগলো। লোপা উঠে গিয়ে কলের কাছে গেল। মজনু পিছনে এসে দাঁড়ালো। পানি খাবা? আমাকে বলনি কেন? গ্লাস এনেছ? গ্লাস ছাড়া পানি খাবে কি করে? মজনু গ্লাস আনতে গেল। মজনু চলে যাওয়ার দিকে সে তাকিয়ে আছে লোপা। অসম্ভব এক ভালো লাগায় লোপার মন পুলকিত হয়ে উঠল। রজনী আব্বাসের বসার ঘরের খাটে বসে আছে। এর আগে এই খাটে সে কত শুয়ে বসেছিল।
আজ শুতে কেমন যেন জড়তা লাগছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, রজনী একা বসে আছে। এই বাড়িতে আসার পর আব্বাসের সাথে তার আর দেখা হয়নি। কোথায় গেছে কি জানি। মধ্যরাত হয়ে গেছে, তাও তার দেখা নেই। রজনীর মন খচখচ করতে থাকে। তবে কি আব্বাস রাজিয়ার কাছে গেল? এসব আবল তাবল ভাবতে ভাবতে রজনী ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলা উঠে রজনী আব্বাসকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে। রজনীর ভীষণ আফসোস হলো, কেন সে জেগে থাকতে পারল না। আহারে, বাসরাতটা তার কোনো কথাবার্তা না বলেই কেটে গেল। সকাল গড়িয়ে দুপুর চলে এলো। আব্বাস এই পর্যন্ত রজনীর সাথে একটা কথাও বলেনি। শুধু রজনীর সাথে নয়, সে কারোর সাথেই তেমন একটা কথা বলেনি। বাড়িতেও তেমন একটা ছিল না। দুপুরে সবাই খেতে বসলে তার বড় ভাই তাকে ডেকে খাওয়াতে বসায়। রজনী প্লেটে ভাত তুলে দিয়ে গ্লাসে পানি ভরে দিল। যতক্ষণ আব্বাস ভাত খেয়েছে পুরোটা সময় সে পাশে দাঁড়িয়েছিল। যদি আব্বাস কোনো কিছুর প্রয়োজনে তার সাথে কথা বলে। নিশ্চুপে নামমাত্র ভাত খেয়ে আব্বাস উঠে গেল। বাড়ির সবাই অলস দুপুরে বিছানায় যখন ঘুম পিঠ এলিয়ে দিয়েছে, রজনী জানালা দিয়ে তাদের ঘরের দিকে তাকিয়ে দেখে মজনু আর লোপা উঠানের এক কোণে বসে গল্প করছে। রজনীর কষ্টটা আরও বেড়ে গেল। তার জীবন থেকে কবে মেঘ কাটবে কে জানে। দূরে কে যেন বাঁশি বাজাচ্ছে। বাঁশির সুর সবসময়ই কেন করুণ হয়। বাঁশির সুরটা রজনীর বুকের পাঁজরে গিয়ে আঘাত করছে। রাজিয়াদের বাড়ির পেছনের বাড়ির ছোট একটা ছেলে অনেক সুন্দর বাঁশি বাজায়। সেই ছেলেটি বাজাচ্ছে কি না। বাঁশির সুর রজনীর কষ্টের পরিমাণ আরও বাড়িয়ে দিল। বাঁশির সুরের সাথে রজনীর মনটাও কোথায় যেন হারিয়ে গেছে। রাতের বেলা রজনীর শোবার ঘরে আসার আগেই আব্বাস এসে ঘুমিয়ে পড়েছে। ঘুমাতে এসে আব্বাসকে দেখে রজনীর হৃদয়ে ভালোবাসার বিন বাজতে লাগলো। রজনী বাতি জ্বালিয়ে রেখে শুয়ে আছে, এই আশায় আব্বাস তাকে যে কোনো সময় ভালোবাসার স্পর্শে রাঙিয়ে দেবে। রাত পেরিয়ে সকালের পথে আব্বাস যেভাবে শুয়েছিল সেভাবেই ঘুমিয়ে আছে। রজনীর চোখের জল গড়িয়ে পড়ছে বালিশের উপর। কিছু জল শুকিয়ে বালিশের কাভারে দাগও হয়ে গেছে। বুকের ভেতরটা কেমন দাউ দাউ করে জ্বলছে। একবার রজনীর বড় ভাই রাগ করে দুজনের কেউ কারোর সাথে দুদিন কথা বলেনি। তখন ভাবি রজনীকে বলেছিল, স্বামী স্ত্রী দুজন এক বিছানায় থেকে কথা বলা বন্ধ করে পাশাপাশি শুয়ে থাকা অনেক বেদনাময় ব্যাপার। সেদিন রজনী খিলখিল করে হেসেছিল, কিন্তু আজ ভাবির কথার মর্মার্থ পাই পাই করে টের পাচ্ছে। এত ভোরে রজনীকে দেখে তার মা চিন্তায় দিশেহারা হয়ে গেল। রজনী কিছুই বলল না, শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে গেল। লোপা আর মজনু দৌড়ে এসে পাশে বসে কান্নার কারণ জিজ্ঞেস করছে। রজনীর একবার ইচ্ছে হলো বলতে লোপাকে, সে তো তার ভাইকে নিয়ে ভালোবাসার সমুদ্র জুড়ে সুখের সাঁতার কেটে বেড়াচ্ছে। আর লোপার ভাই তো রজনীকে ছুঁয়ে দেখা থাক দূরের কথা, মুখ দিয়ে তো একটু কথাও বলেনি এখনো। যেহেতু বদলা বিয়ে, সেহেতু সুখ দুজনেরই বোনেরই পাওয়ার কথা। রজনী তার কথাগুলো বুকেই চেপে রাখল, কারণ সে চায় না তার ভাই মজনুর জীবন সুখ কেড়ে নিতে। রজনীকে রেখে তার মা দৌড়ে আব্বাসদের বাড়ি গেল। রজনী বাধা দিল না। আব্বাস এসে রজনীকে আব্বাসদের বাড়ি নিয়ে গেল। রজনী জানে না তার মা আব্বাসদের বাড়িতে গিয়ে কি বলেছে। রাতে রজনীর কাছে নিজেকে সামলে দিতে আব্বাস কিছুদিনের সময় চেয়ে নিল। রজনী হাসি মুখে সময় দিতে রাজি হলো। লোপা তেলে মাছ ছাড়লো। কড়াইতে ছ্যাঁত শব্দ করে ধোঁয়া উঠল। লোপার ভেতরটাও সব সময় ছ্যাঁত করছে। 3 দিন পর মজনুর ছুটি শেষ, সে ফেনী চলে যাবে। মজনুকে ছাড়া আর থাকতে হবে। মনে পড়লেই ভেতরটা কেমন কেমন করে। মজনু অল্প সময়তেই তার জীবনের সকল অপূর্ণতা দূর করে দিয়েছে। লোপা কিভাবে থাকবে? মজনুকে ফেলে সে একদিনও থাকতে পারবে না, দম আটকে মরে যাবে। চোখ মুছতে মুছতে লোপা মাছ উল্টে দিল। তরকারি রান্না শেষে সব গুছিয়ে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে লোপা শাড়ি পরল। খুব মন দিয়ে হালকা একটু সাজল। সকলে জানে তার আর মজনুর আজ লোপার বোন শবনমের বাড়িতে দাওয়াত। আসলে তারা দুইজন শবনমের বাড়ি যাবে না, তারা যাবে টাউনে ঘুরতে। বাড়িতে বললে ঝামেলা হতে পারে, যেহেতু আব্বাস আর রজনীর সম্পর্কটা এখনও অস্বাভাবিক আছে।
তাই শবনমী তাদের এই কৌশলটা বলে দিয়েছে। মজনু সিনেমা দেখতে চেয়েছিল, কিন্তু লোপা মানা করেছে। সিনেমা হলে কেউ যদি দেখে ফেলে তাহলে বাড়িতে হাঙ্গামা বেঁধে যাবে। শহর ঘুরতে ঘুরতে লোপা এক ফাঁকে মজনুকে বলে ফেলল, মজনু ফেনে যাওয়ার সময় তাকে নিবে কিনা। মজনু কিছুক্ষণ চুপ থেকে জানালো কিছুদিন গেলে সে তার মাকে বুঝিয়ে তার ওখানে লোপাকে নিয়ে যাবে, একটু ধৈর্য ধরতে। কথাটা শুনে লোপার মনের আকাশটা অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেল। আব্বাস আর রজনী আজ ঢাকা চলে যাচ্ছে। রজনী এখন থেকে আব্বাসের সাথে ঢাকার বাসাতেই থাকবে। রজনী মায়ের কাছে বিদায় নিতে এসেছে। লোপা তাদের দুইজনকে খেয়াল করে দেখেছে আর বোঝার চেষ্টা করছে তাদের ভেতর কতটুকু ভাব হয়েছে। লোপা মনে প্রাণে চায় খুব তাড়াতাড়ি আব্বাস আর রজনীর ভেতরকার সম্পর্কটা খুব দ্রুত সুন্দর হয়ে উঠুক, নয়তো লোপার ভেতরের অনুতাপের জ্বালাটা কখনোই ঠান্ডা হবে না। রজনীর চেহারাটাই আগের থেকে একটু বেশি খুশি ভাব এসেছে, বেশভূষাতেও একটু পরিবর্তন নজরে পড়ছে। আজ রজনী লোপার সাথেও হেসে হেসে কথা বলছে, দুই একবার লোপাকে ভাবি বলেও ডেকেছে। লোপা সূর্যের দিকে তাকিয়ে থাকা মাচার সিমের আগাগুলোর দিকে তাকিয়ে আছে, মনে মনে কত ভাবনা তাড়িয়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে কালো অতীতে সে স্মৃতিতে হানা দেয়। মজনু লোপার পাশে এসে বসল, হাতের মাঝে একটা মোবাইল সেট লোপার জন্য এনেছে। লোপা একটু অসন্তুষ্টই হয়েছে, এমনিতেই মজনু বেতন তেমন একটা ভালো না, তার উপর বিয়ে বাবদ এতগুলো টাকা খরচ হয়েছে। মজনু লোপাকে সাহস দিয়ে বলল অল্প কিছুদিনে বিয়ের ধকলটা কাটিয়ে উঠতে পারবে। লোপার এখন খারাপ লাগছে কেন সে এমন করলো। প্রথমবার মজনু তার জন্য কিছু আনলো আর লোপা এসব বলল। না জানি মজনু কি ভাবছে মনে মনে। তাছাড়া মজনুর সাথে কথা বলার জন্যই তো তার একটা মোবাইল দরকার। লোপা যখন ডিগ্রিতে পড়তো তখন তার সাথে প্রায় সবারই মোবাইল ছিল। তখন থেকেই লোপার একটা মোবাইলের শখ ছিল। লোপা মোবাইলটা খুলে মজনুকে বলল সে সত্যি খুশি হয়েছে। তারপর দুজন মিলে বেশ কিছুক্ষণ খুনসুটি করল। লোপা আর মজনু সারা রাত কথা বলেই কাটিয়ে দিল। খুব সকালে মজনু চলে যাবে। লোপা কেঁদে কেটে অস্থির। সে মজনুর গলা জড়িয়ে একই কথা বলে যাচ্ছে মজনুকে ছাড়া সে কিভাবে রাত দিন কাটাবে। মজনু বলছে এই তো সামনের মাসে আবার 2 দিনের ছুটি নিয়ে আসবে। পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার আগেই মজনু বেরিয়ে পড়ল তার কর্মস্থলের উদ্দেশ্যে। লোপা লাল লাল চোখে মজনুকে বিদায় দিল। মজনু যাওয়ার পর থেকে মোবাইলটা বুকে ধরে রাখে। মোবাইলটা এখন তার সব সময়ের সাথেই। মজনু রোজ 6-7 বার ফোন দেয়। মজনুর মা এটা নিয়ে লোপাকে অনেক কথা শোনায়। এমনও বলে মজনু যা উপার্জন করে সব নাকি মোবাইলেই ঢালছে। লোপা কিছু বলে না, চুপ করে থাকে, মোবাইল সাইলেন্ট করে রাখে। লোপার রাত দিন যেন কাটতেই চায় না, জীবন যেন একঘেয়ে হয়ে আছে। খাও ধাও রাধো আর ঘুমাও। মজনু ব্যস্ত থাকলে ফোন করতে দেরি হলে লোপার শ্বাস আটকে আসে, অক্সিজেনের অভাব হয়ে যায়। প্রতিদিন সকাল সন্ধ্যার দিন গুনে লোপা কবে মজনু আসবে। মজনুর আসার পথ চেয়ে থাকে লোপা। রজনী বিকেল থেকে তৈরি হয়ে আছে। আব্বাস বলেছে তাকে আজ ঘুরতে নিয়ে যাবে। আসলে ঘুরতে যাওয়া ঠিক নয়, বাসার জন্য কিছু দরকারি জিনিস কিনতে যাবে। রাত হয়ে গেল এখনও আব্বাস আসছে না। কি হলো রজনী জানতেও পারছে না। তার কাছে কোনো মোবাইল নেই। আব্বাস এখনও রজনীর সাথে স্বাভাবিক হয়ে উঠতে পারছে না। যতটুকু স্বাভাবিকতা প্রকাশ করে তা নিতান্তই অভিনয়। এটা রজনী বোঝে, কিন্তু আব্বাসকে বুঝতে দেয় না। রজনী তার অশান্ত আর বিক্ষিপ্ত মনটাকে বারবার পড়ায় ব্যস্ত ধৈর্য ধরতে। সরি দেরি হয়ে গেল, একটা কাজে আটকে গিয়েছিলাম। কোনো সমস্যা নেই, আপনি হাত মুখ ধুয়ে এসে কিছু খেয়ে নিন। না চলো আমরা বের হই। এত রাত্রিতে? আব্বাস মুচকি হেসে বলল এটা ঢাকা শহর, রাত 12টা বাজলেও সব খোলা থাকে। এটা তোমার আমার গ্রাম নয়। আব্বাসের মুখে হাসি দেখে রজনীর মনের বিক্ষিপ্ততা খানিকটা কমে এলো। রজনী খুব ছোটবেলায় একবার ঢাকায় এসেছিল আব্বাসের বড় বোনের বাসাতে। চিড়িয়াখানা দেখেছিল সেবার। আব্বাস আপন চাচাতো ভাই হলেও আব্বাস আর রজনীদের পরিবারে অনেক পার্থক্য আছে। আব্বাসরা সব ভাই বোন
ভালো লেখাপড়া জানা। আগে থেকে ঢাকাতে তাদের বাসা আসা যাওয়া আছে। আব্বাসের মামার বাড়ির লোকজন বেশ মডার্ন। আব্বাস রিক্সা করে রজনীকে নিয়ে একটা মার্কেটের সামনে এসে থামল। রজনী অবাক হয়ে সব দেখছে, যা দেখছে তাই ভালো লাগছে। মার্কেটে এসে আব্বাস তার হাত ধরে হাঁটছে। এই আনন্দে রজনীর চোখ ঝাপসা হয়ে উঠল। আব্বাস দরকারি এটা ওটা কেনার পর রজনীকে একটা শাড়ির দোকানে নিয়ে গেল। কড়া বেগুনি রঙের একটা শাড়ি আব্বাস রজনীর জন্য পছন্দ করল। রজনীর বেশ ভালো লেগেছে। এত দামি সুন্দর শাড়ি ভালো না লাগার কিছু নেই। হঠাৎ দোকানের লোকটা বসে বলল, শাড়িটা কার জন্য? রজনীর জন্য শুনতেই লোকটা মুখের উপর বলে বসল, রজনীর মতো কালো মানুষকে নাকি এই রং মানাবে না। সে হালকা বাদামি রঙের একটা শাড়ি বের করে দিল। রজনীর মুখে আব্বাস মন খারাপের কষ্টটা লক্ষ্য করল। আব্বাস দোকানদারের কথায় কান না লাগিয়ে বেগুনি রঙের শাড়িটাই নিল। রজনী ওই কথা শোনার পর থেকে মনের সকল উচ্ছলতা হারিয়ে ফেলল। আব্বাস তাকে খাবারের দোকানে নিয়ে যেতে চাইল। রজনী আগ্রহ না দেখিয়ে শুধু বলল সে কোথাও যাবে না, বাসায় যাবে। রজনী খুব কষ্ট লাগছে, কেন তার গায়ের রঙটা এমন হলো। দোকানদারি যদি এমনভাবে বলতে পারে, তাহলে এত সময় ধরে তাকে তার আর আব্বাসকে যারা দেখেছে সবাই নিশ্চয়ই বলেছে আব্বাস কী দেখে তাকে বিয়ে করেছে বা আব্বাসের কোনো পছন্দ নেই। রিকশার ঘুরন্ত চাকার দিকে তাকিয়ে আছে রজনী। তার সমস্ত মাথাটা ওই চাকার মতোই ঘুরছে। কিভাবে এই রং নিয়ে সে আব্বাসের পাশে সারাটা জীবন কাটাবে তাদের যদি বাচ্চা কাচ্চা হয়, আর রং যদি রজনীটার পায়, তাহলে বাচ্চা কাচ্চারও তাদের মায়ের দোষ দিবে। রজনীর বরাবরই একটা হিসেব মিলে না। তার বাবা মা ভাই বোন কাছের আত্মীয় কেউ এত কালো না, তাহলে রজনী কার মতো হলো? বাহির থেকে এসেই রজনী ঘরের লাইট বন্ধ করে শুয়ে আছে। আব্বাসের অনেক খারাপ লাগছে। সে বারান্দায় বসে সিগারেট টানছে। অন্ধকারে সিগারেটের মৃদু আলোর দিকে তাকিয়ে সে চিন্তা করছে, স্ত্রী হিসেবে পাওয়া শারীরিক হকটা রজনীকে তার দেওয়া উচিত। রজনী মেয়ে হিসেবে খারাপ না। রজনীকে যেহেতু বিয়ে করেছে, আজ হোক কাল হোক স্ত্রীর হক তো তাকে দিতেই হবে। কিন্তু সে তো এখনও নিজেকে এই ব্যাপারে রাজি করাতে পারল না। স্ত্রী হিসেবে আব্বাস রাজিয়াকেই সবসময় শয়নে স্বপনে কল্পনা করে এসেছে। আব্বাস টের পাচ্ছে সময় হলে এসব সে কল্পনা থেকে বাস্তবে আসার। লোপা ছিঁড়ে যাওয়া পায়ের স্যান্ডেলটা তার দিয়ে যত্ন করে বাঁধছে, যেন কেউ ভালো করে খেয়াল না করলে বুঝতে না পারে। মজনু বাড়ি আসলে স্যান্ডেলটা খুব সাবধানে পরতে হবে। মজনু দেখলে নতুন স্যান্ডেল কিনে আনবে। মজনুর হাতের অবস্থা ভালো না, তার উপর মাসে মাসে বাড়িতে আসার বাড়তি খরচ। লোপাদের বিয়ের 3 মাস পেরিয়ে গেল, এখনও বিয়ের সময়ে ঋণ শোধ হয়নি। মজনু তার মায়ের সাথে কথা বলতে চেয়েছিল লোপাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। লোপা বলতে দেয়নি। মজনুর হাতের এই অবস্থায় বাসা করে থাকা আর হতদরিদ্রতাকে স্বাগত জানিয়ে আনা একই কথা। যারা চাকরি করে মানে নতুন অনেক খরচ। মজনু মানতে চায়নি, লোপা বেরিয়ে পড়েছে। বিয়ের ঋণ পরিশোধ করা হলে বাসায় যাবে, এটা বলে মজনুকে বুঝিয়েছে। কিন্তু লোপার মনে অন্য ভাবনা। সে তার দুলাভাইকে বলেছে মজনুর জন্য একটা চাকরির ব্যবস্থা করতে, একটু ভালো বেতনে। দুলাভাই বড় চাকরি করে, তার অনেক জানাশোনা লোক আছে। লোপার বিশ্বাস কিছুদিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে, আর তখনই সে মজনুর সাথে চাকরিস্থলে বাসা নিয়ে থাকবে। ততদিন সে তার মনকে বুঝিয়ে শুনিয়ে রাখবে। লোপার শাশুড়ি রজনীর বাসায় বেড়াতে যাবে, সাথে লোপার মা যাচ্ছে। শাশুড়ি লোপাকে সাথে যেতে বলেছে। লোপার এক বিন্দু ইচ্ছে নেই, কারণ মজনু বাড়ি আসবে। শাশুড়িকে এই কথা বললে উনি সোজা বলবেন এই মাসে মজনুর আসার দরকার নেই। তিনি তো আর জানেন না, বুঝেনও না মজনুর বাড়ি আসার দিনটির জন্য মজনু আর লোপা কত প্রতীক্ষা করে। লোপার ভরসা একমাত্র তার মা। লোপা তার মাকে বলেছে সে মজনুকে ছাড়া তার ভাইয়ের বাড়িতে যেতে চায় না। লোপার মা মজনুর মাকে কি বলেছেন লোপা জানে না, তবে তার শাশুড়ি তাকে বাড়িতে রেখে যেতে রাজি হয়। লোপা খুব তাড়াতাড়ি আজ ঘরের কাজ সেরে ফেলে।
বিকেলের দিকে মজনু বাড়ি আসবে। লোপা পরিপাটি করে শাড়ি পরল, চুল ছেড়ে রাখলো। মজনু বলে ছাড়া চুলে নাকি লোপাকে অদ্ভুত সুন্দর লাগে। বাড়িতে শুধু লোপা আর তার বৃদ্ধ দাদি। দাদি এতদিন লোপার মায়ের কাছে ছিল। ঢাকা যাওয়ার সময় লোপার কাছে দাদিকে রেখে যায়। মজনু আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে কেউ নেই দেখে মজনু ঘরের দুয়ার থেকেই লোপাকে বুকের সাথে চেপটে ধরল। দাদি খকখকিয়ে উঠে বলল, কী রে মুখ পোড়া, লাজ লজ্জা সব খেয়ে ফেলেছিস নাকি? এই যে তোমারেও ধরলাম, তোমার হিসনে হয় নাকি? না রে ভাই, আমি যে কি খুশি হয়েছি তোদের বিয়ে হওয়াতে তা বলে বোঝাতে পারবো না। দাদি, আমি যাই, হাত মুখ ধুয়ে আসি, মেলা খিদে লাগছে। লোপা দাদিরে জড়িয়ে ধরে বলে, এবার দোয়া করো দাদি, আমরা যেন খুব তাড়াতাড়ি একসাথে থাকতে পারি। তুই তো যাস না। দাদি, তুমি মিয়া ভাইয়ের বলো ওরে একটা ভালো বেতনের চাকরি দেখে দিতে। তুমি বললে শুনবো। আচ্ছা, বলবো। ভাত খাওয়া শেষে লোপা আর মজনু ঘরের সামনের খোলা বারান্দার দিকে মোড়া নিয়ে বসে। উঠানে অসংখ্য জোনাকি পোকা আলো ঝালিয়ে যাচ্ছে, উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে উঠানটা আকাশ আর জোনাকির আলোগুলো হচ্ছে ছোট ছোট তারা। লোপা মনে মনে ভাবে, কবে মজনুর একটা ভালো চাকরি হবে, কবে এই জোনাকিগুলোর মতো সে আর মজনু একসাথে ভালোবাসার মুক্ত আকাশে উড়ে বেড়াবে। মজনু লোপার হাতটা কোলের ওপর নিয়ে তার মনের সুপ্ত ইচ্ছাটার কথা বলে। সে বাবা হতে চায়। লোপা প্রথমে লজ্জা পেল, তারপর মজনুকে বলল তারও খুব ইচ্ছা হয় একটা নরম পুতুল নিয়ে খেলতে, কিন্তু সে চায় সব কিছু মোটামুটি গুছিয়ে তারপর পুতুলটাকে দুনিয়ার আলো ছায়া আনতে। লোপা চায় না পুতুলটাকে কোনো অভাব বুঝতে দিতে, সাথে সাথে এটাও চায় না যে পুতুল তার বাবার কাছ থেকে দূরে থাকুক। মজনু আর লোপা আগমনী দিনের স্বপ্নে বিভোর। গতরাতে রজনী আব্বাসের ভালোবাসার সুধা পান করেছে। আব্বাসের ভালোবাসার উষ্ণ স্পর্শে রজনী তার দেহ মন দুটি হারিয়ে ফেলেছে। আজ তার পুরো হৃদয় জুড়ে আবেগের উত্তাল পাতাল ঢেউ খেলে যাচ্ছে। নিজেকে অনেক বেশি সম্পূর্ণ লাগছে। জীবনে যেন আর কোনো না পাওয়াই রইল না। আজ তার ইচ্ছে হচ্ছিল আব্বাস সারাদিন বাসায় থাকুক, কিন্তু বলতে পারেনি, লজ্জা লেগেছে। রজনীর মা আর আব্বাসের মা তাদের জিনিসপত্র গুছগাছ করছে। আজ তারা রজনীর বড় ভাইয়ের বাসায় যাবে। তারা চলে যাবে, মন খারাপ লাগছে। তারা চলে গেলে সারাদিন আবার তাকে বোঝা হয়ে থাকতে হবে, কথা বলার মানুষ পাবে না রজনী। আব্বাস অফিস থেকে এলো। রজনী ফাইন করে এক কাপ চা নিয়ে এসে আব্বাসের পাশে বসলো। আগে বাড়িতে থাকতে রজনী চা বানাতে পারতো না, এখন খুব ভালো চা বানাতে পারে। এখন সে অনেক কিছুই করতে পারে যা বাড়িতে থাকতে পারতো না। আব্বাস অফিসের ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করে। তার এক কলিগ এর বিয়ে। এত সুন্দর কার্ডের আগে রজনী কখনোই দেখেনি। আব্বাস জানালো রজনীকে অবশ্যই তার সাথে বিয়েতে যেতে হবে। সবাই বউ নিয়ে যাবে। তার উপর যেই কলিগের বিয়ে, তার মা বারবার করে বলে দিয়েছেন রজনীকে নিয়ে যেতে। রজনীর বুকটা ধক করে ওঠে। মার্কেটের দোকানদারের সেই কথা শোনার পর রজনী খুব একটা প্রয়োজন না পড়লে আব্বাসের সাথে বের হয়নি। এই বিয়েতে গিয়ে সে আব্বাসকে আর ছোট করতে চায় না। ওর সাথের কলিগদের বউরা সবাই অনেক সুন্দর না হলেও নিশ্চয়ই তার মতো কালো না কেউ। রজনী ভেবে পাচ্ছে না কী কৌশলে বিয়েতে যাওয়া থেকে বিরত থাকা যায়। এমনিতে যাবে না বললে আব্বাস অখুশি হবে। আজ 2 মাস যাবৎ আব্বাস তাকে পরিপূর্ণ স্ত্রীর অধিকার দিয়ে দিয়েছে। ভালো লাগায় রজনীর জীবনটা ভরে আছে। এই সময় সে বিয়েতে যেতে চায় না বলে অশান্তি বাঁধাতে চায় না। আব্বাস তার বোনের বাসায় রজনীকে একদিনের জন্য রেখে তার মা ও রজনীর মাকে বাড়িতে দিতে গেল। রজনীর দিনটা যেন কিছুতেই কাটতে চাইছে না, ভেতরটা কেমন শূন্য শূন্য লাগছে। সে আব্বাসকে যখন লাস্ট ফোন করেছে তখন আব্বাস বিরক্ত দেখিয়েছে। রজনীর মন খারাপ হয়েছিল।
রাতে ফোন চেক করে দেখে সারাদিনে আব্বাসকে সে 14 বার ফোন দিয়েছে। এখন সে বুঝতে পারছে আব্বাস কেন বিরক্ত হয়েছিল। রজনী একটু একটু পর ঘড়ি দেখছে, সময় যেন স্থির দাঁড়িয়ে আছে। আসলে এই কয়েকটা দিনে আব্বাসের বড় বেশি অভ্যস্ত হয়ে গিয়েছে। অবশেষে রজনীর কোনো কৌশলই টিকল না। আব্বাসের কলিগের বিয়েতে যাওয়ার জন্য সে রেডি হচ্ছে, আর মনে মনে বলছে আজ যেন তাকে গায়ের এই কালো রং নিয়ে কোনো অপমানিত হতে না হয়। সেই রকমের বিয়ের আয়োজন। রজনী প্রথম এমন বিশাল জমকালো আয়োজনের বিয়ে দেখেছে। এত সুন্দর লাইটিং আর এত ফাইন ফাইন রঙের ফুল দিয়ে সাজানো স্টেজ। বর বউ বসার জন্য রাজা বাদশাদের মতো চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, আর বিভিন্ন কালারের নেটের ওড়নার কাপড়ও লাগিয়েছে। সব আয়োজন দেখে রজনীর মনে হলো সে স্বপ্নের ভেতর কোনো বিয়ে খাচ্ছে। আব্বাসের রজনীর কোণার দিকে একটা টেবিলে বসলো। আব্বাসের কলিগরা একে একে পরিবার নিয়ে আসা শুরু করেছে। তাদের দূর থেকে দেখে রজনীর বুকের দগদগানিটা আরও বেড়ে গেল। এক একজনের বউ এত সুন্দর, তার উপর আবার সুন্দর কাপড় চোপড় পরে আরও সুন্দর হয়ে এসেছে। নিজেকে অনেক ছোট মনে হচ্ছে রজনীর। আব্বাসের কলিগরা এদিকে এগিয়ে আসছে। রজনী আব্বাসকে ওয়াশরুমের কথা বলে উঠে গেল। ওয়াশরুম থেকে এসে রজনী অপ্রস্তুত হয়ে গেল। সব কলিগরা রজনীদের টেবিলেই বসে আছে। রজনীর কাছে আসতেই আব্বাস সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। এর আগে সে এমন পরিবেশে কোনো মানুষদের সাথে কখনো এভাবে পরিচিত হয়নি। পরিচয় হলে কিভাবে কথা বলতে হয় ঠিকভাবে তাও জানে না। আব্বাসের মতো ছেলের বউ হিসেবে রজনীকে কারোরই ভালো লাগেনি। এই ভাবটা তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। খাবার টেবিলে বসে রজনী খাবার নেড়ে চেড়ে যাচ্ছে, কিন্তু একদানা খাবারও মুখে দিতে পারছে না। তার সমস্ত মাথা খালি ঘুরপাক খাচ্ছে। সব কলিগরা যখন ছবি তুলতে স্টেজে গেল, রজনীর খারাপ লাগছে দেখে আব্বাস জোর করেনি, সে একাই গেল। রজনী স্টেজের সামনে রাখা চেয়ারগুলোর মাঝামাঝি সারিতে বসে আছে। তার সামনের সারিতে তেমন লোক নেই। আব্বাসের কলিগের বউরা ছবি তোলা শেষ হলে রজনীর পেছনের এক সারি বাদ দিয়ে পরের সারিতে গিয়ে বসলো। আব্বাস ঘুরে ফিরে তার পরিচিত লোকজনদের সাথে কথা বলছে। রজনীর কেমন অস্থির লাগছে। হঠাৎ পিছনের কিছু কথা কানে আসছে। কপাল ভাবি কপাল, এমন রং নিয়ে মনে হয় ভালো যৌতুক পেয়েছে। রজনী কান সজাগ করে কথাগুলো শোনার চেষ্টা করলো। বুঝতে পারছে না নতুন বউ সম্পর্কে বলছে নাকি তার সম্পর্কে, নাকি অন্য কোনো সম্পর্কে বলছে। আরেকজন হো হো করে হেসেও বলে উঠল, আরে এত কয়লার খনি, এর ভেতর থেকে সব কয়লাই বের হবে। আরেকজন বলল, কয়লা বের হবে মানে? আরে বলছিলাম আব্বাস ভাইয়ের বাচ্চা কাচ্চা সব কয়লার মতো হবে। আবার করা হাসির শব্দ, তারপর কোনো কথা আর রজনী শুনেনি। আব্বাস রজনীকে বহু ডাকার পরও রজনীর চোখ খুলতে পারছিল না। রজনী কথা বলার চেষ্টা করছে, কিন্তু কথা বলতে পারছিল না। মনে হচ্ছে দুই গাল চিপে কেউ ধরে আছে। চোখের উপর বিশাল বড় দুইটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। রজনীর কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, এত কয়লার খনি, ভেতর থেকে শুধু কয়লাই বের হবে। হাসপাতালের বিছানায় শুয়ে আছে রজনী। ভেতরে তার ভয়ঙ্কর শূন্যতা। রজনী আর আব্বাসের ভাই বোনরা সবাই দেখতে চলে এসেছে। রজনীর বাসায় যেতে ইচ্ছে হচ্ছে খুব। আব্বাস বলেছে এই বেলাটা থাকতে হবে। রজনীর নাকি বিপি অনেক লো। এই সময় বিপি ঠিক না থাকলে অসুবিধা হবে অনেক। হাসপাতালে আসার পর রজনী জানতে পারে তার বাচ্চা হবে। একটা মেয়ের জন্য সে মা হবে, এই সংবাদের চেয়ে খুশির আর কিছু হয় মনে হয় না। কিন্তু রজনীর এমন কিছু করতে চাই যেন তার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কাল রাতের ওই মহিলা তো ঠিকই বলেছে, তার মতো কালো রঙের মায়ের সন্তান তো কালোই হবে। রজনী সাবধানতার সাথে আব্বাসকে
ভাবছে আর বোঝার চেষ্টা করছে এই সংবাদে আব্বাস কতটা বিরক্ত। কিন্তু আব্বাস আর সবাইকে দেখে মনে হচ্ছে সবাই বেশ খুশি। তারপরও রজনীর অস্থির মনটা স্থির হচ্ছে না। আবোল তাবোল চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে। সবার এখনকার এই খুশি যদি ভবিষ্যতে না থাকে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি মেয়ে হয়, আর সেই মেয়ে যদি তার মতো কালো হয়। রজনী চায় না তার মতো তার মেয়ে ভেতর ভেতর এভাবে প্রতিদিন শতবার মরবে। লোপার ভাই মজনুকে কোনো ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারেনি। লোপা এখন মজনুর কাছেই থাকে, একটা সাবলেট বাসায় এক রুমে থাকে। রূপার সংসারের টানাটানি লেগেই আছে, কিন্তু লোপা আর মজনুর ভালোবাসায় কোনো টানাপোড়েন নেই। রজনীর 8 মাস চলছে, ডাক্তার বলেছে তার মেয়ে হবে। মেয়ে হবে কথাটা শোনার পর থেকে আব্বাসের মুখে চিন্তার ছাপ রজনীর চোখ এড়ায়নি। আল্লাহর কাছে রজনীর প্রতি সেকেন্ডে প্রার্থনা করে তার মেয়ে যেন তার বাপের রং পায়, আর কোনো অদলবদল বিয়ে যেন রজনী দেখতে না হয়। বন্ধুরা, আজকের গল্পের নাম অদল বদল, লিখেছেন সোনিয়া কবির।